আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা স্টার্ট হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন। এই অধ্যায়টি থেকে তোমরা যারা এবার 2025-এ ডিসেম্বরে 28 তারিখে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বৃত্তি পরীক্ষায় যাতে তোমরা এই অধ্যায়টাকে থেকে প্রশ্ন কমন পাও, তার জন্য আমি ধাপে ধাপে বেসিক গুলা ক্লিয়ার করে দেবো এবং বিস্তারিত আলোচনা করবো তোমাদের। যে এই বিজ্ঞান অষ্টম শ্রেণীর যারা স্টুডেন্ট গুলো আছো তাদের জন্যই শুধু এই ক্লাসটা। এই আজকে তোমার হচ্ছে 18 তারিখ, আজ ডিসেম্বরের 18 তারিখ। আজ থেকে আমি এই 25 তারিখের মধ্যে তোমাদের এই মানে এই বিজ্ঞান বই থেকে যে কঠিন যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো তোমাদের ইনশাল্লাহ ভিডিও আপলোড করবো প্রতিনিয়তই। তোমরা এগুলা কমপ্লিটলি দেখিও। আর লেকচার 1, লেকচার 2, লেকচার 3 যদি ধাপে ধাপে করা যায়, ওকে, আমি চেষ্টা করবো পরমাণুর গঠন অধ্যায়টা যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে? এখন এই বইটার প্রথমে যে টপিক দেওয়া আছে সেটা হচ্ছে এই একটা চিত্র, মানে পরমাণুর গঠন। এখানে অনেক বিজ্ঞানী কথা বলছে, যে যেমন সর্বপ্রথম কথা বলছিল আমাদের অ্যাটম শব্দটা নিয়ে, যে অ্যাটম শব্দের অর্থটা কি। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যা সহজে ভাঙা যায় না। এটা কিন্তু বলেছিল কে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী ডেমোক্রিটাস এই কথাটা বলেছিল। কিন্তু তারপরে এখানে অনেক বিজ্ঞানীরা মতবাদ দিছে, যেমন এরিস্টটল আছে, ঠিক আছে? তারপর তোমার এখানে আরো কথা বলছে জন ডাল্টন বলছে। কিন্তু সেখান থেকে আমাদের অ্যাটম শব্দটা যেটা আছে এটা আমরা জানলাম যে অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য, যা কখনো ভাঙা যায় না। এবং এই জায়গায় একটা চিত্র আছে, এই চিত্রটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আমাদের স্টার্ট হবে এখানে ব্যাখ্যাটা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ, এটা নিয়ে আমরা দেখব। এবং তার আগে আমাদের এখান থেকে যেটা জানতে হবে অণু এবং পরমাণু। অণু পরমাণু নিয়ে আগে আমরা আলোচনা করবো, যে অণু পরমাণুতে কি বলা হয়েছে। ঠিক আছে? এখন এখান থেকে তোমাদের কাজ ছাড়াও আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিন করতে হবে, সেটা হলো আইসোটোপ। আইসোটোপ কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তা আমরা আইসোটোপটাও ক্লিয়ার করে নেব। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু শুরু করে দিই, যে আসলে অণু, পরমাণু এবং আমাদের এখানে আরো কিছু আছে, সংকেত আছে, প্রতীক আছে, এগুলো আমরা ক্লিয়ার করব। তাহলে আমরা সর্বপ্রথম যে জিনিসটা ক্লিয়ার করব সেইটা হলো আমাদের অণু। তারপরে আমরা যেটা ক্লিয়ার করব সেইটা হলো আমাদের পরমাণু। অণু ও পরমাণু। ঠিক আছে? তাহলে দেখো, যেটা বলতেছি এখানে আমাদের, যে পরমাণুটা আর অণুটা কি। অণু পরমাণু জানলে আমরা অ্যাটম শব্দটাকে বিশ্লেষণ করতে পারবো আর কি। এখানে দেখো, পরমাণু পরমাণু হচ্ছে সেটাই, যেমন একটা পদার্থ আছে, এই পদার্থটাকে ভাঙাই যাবে না। যদি ভাঙাও যায় তারপরও কিন্তু ওই উপাদানটি আমরা পাবো। সেটা হচ্ছে কি? এটা হবে আমাদের পরমাণু। তাহলে দেখো, যেমন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই জায়গায় এইটা একটা পদার্থ H2, এটা একটা গ্যাস। এটাকে যদি তুমি একটু বিশ্লেষণ করতে চাও, তো তুমি এই পাশে যাতে H+H পাবে। তার মানে এই পদার্থটাকে ভেঙে কিন্তু ওই পদার্থের ধর্মটাই পাচ্ছ, ওই উপাদানটাই পাচ্ছ। তার মানে এটা কিন্তু একটা মৌলিক পদার্থে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে মৌলিক পদার্থ, হয় যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেইটা হবে আমাদের মৌলিক পদার্থ। আবার যদি তুমি অক্সিজেনকে যদি কনভার্ট করে ভাঙো, তাহলে তুমি এখানে অক্সিজেন প্লাস কি পাবে?
অক্সিজেন পাবে। তাহলে তুমি এখানে যেটা পাচ্ছ, তাহলে সেটা কিন্তু ওই উপাদানই পাওয়া যাচ্ছে। দেখো একটু, নাইট্রোজেনকে যদি তুমি ভাঙো, তাহলে এখানে নাইট্রোজেন প্লাস কি পাবে, নাইট্রোজেন পাবে। এটা সবগুলোই কি মৌলিক, সবগুলোই মৌলিক মৌলিক পদার্থ। যেমন সোনা, সোনা ভাঙলে সোনায় পাওয়া যায়। রূপা, রূপা ভাঙলে রূপাই পাওয়া যায়। তামা, তামাকে বিশ্লেষণ করলে তামাই পাবে। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যে এই যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, সেগুলো হবে আমাদের পরমাণু। পরমাণু কাকে বলে? এগুলো সবকার মৌলিক পদার্থের যে কি বলতো, কি কণা? এই যে ক্ষুদ্রতম কণা। এই ক্ষুদ্রতম কণাই হচ্ছে আমাদের কি বলতো, পরমাণু। স্টুডেন্ট পরমাণু চেনে না, পরমাণু কোনটা? বিক্রিয়ার মধ্যে পরমাণু কোনটা? বিক্রিয়া নিয়ে টেনশন নেই, রাসায়নিক বিক্রিয়া দেখে তখন করবো। বিক্রিয়া খুব ইজি। বিক্রিয়া করার জন্য সুন্দর একটা প্রসেস দেবো। তাহলে এখানে দেখো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে আমাদের কি পরমাণু। একটা কথা মনে রাখবা, পরমাণু স্থান, ঠিক আছে, পরমাণুর স্থান মৌলের নিচে। স্যার কথাটা তো বুঝতে পারলাম না ক্লিয়ারলি। তুমি দেখো এখানে হাইড্রোজেন লিখছে, এই যে নিচের দিকে দিয়ে, এইটাই হলো পরমাণু। এই যে অক্সিজেন লিখছো, O2, এইটাই হলো পরমাণু। যে নাইট্রোজেন লিখছো, এইখানে এইটাই হলো পরমাণু। এই সবগুলো কি, সবগুলো হচ্ছে পরমাণু। যদি যৌগের মধ্যেও থাকে, সে নিচে স্থান করবে। ঠিক আছে, এই যে পরমাণু, পরমাণু, পরমাণু। তো এখানে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু, দুইটা পরমাণু। ওকে, তাহলে আমরা বলতে পারি পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। ওকে, ডান। মুখস্থ বিদ্যা না, সিরিয়াসলি ক্রিটিক্যাল ভাবে একটু থাকলেও পড়তে পারবা। তাহলে পরমাণু তোমার ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাটম শব্দের অর্থটা কি? অবিভাজ্য, যা কখনো ভাঙা যায় না। তাহলে এটাই হচ্ছে হিসাব। অণুটা কি স্যার? অণুটা ক্লিয়ার করে দেখো, অণুটা হচ্ছে সেটা অণু। অণু হিসেবটা যদি করতে যাই, অণুটা কি হবে? ওকে, শুরু। তুমি এইখানে দেখো, এটা কিন্তু আমরা জানি পানির সংকেত, হাইড্রোজেন ডাইমোনোক্সাইড। এইটাকে যদি তুমি একটু বিশ্লেষণ করো, তাহলে তুমি এখানে H2 পাবে এবং হচ্ছে O2 পাবে। বিক্রিয়াটাকে সমতা করে দিলাম। ওকে, এই জায়গায় তুমি কিন্তু যে পদার্থটাকে ভাঙতেছো, এটা কিন্তু কি পদার্থ বলতো? এটা হচ্ছে যৌগিক পদার্থ। সেখান থেকে তুমি এখানে কি পাইলা? একটা পদার্থ পাইলা, যেটা একটা হাইড্রোজেন গ্যাস। আর এই জায়গায় একটা পদার্থ পাইলা, সেটা একটা হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। তাহলে এই জায়গায় যৌগিক পদার্থকে ভেঙে একের অধিক পদার্থ হচ্ছে, সেটা হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। তুমি কার্বন ডাই অক্সাইডকে যদি একটু বিশ্লেষণ করো, তাহলে কার্বন প্লাস কি পাবে? অক্সিজেন গ্যাস। তাহলে এইটা কিন্তু একটা সলিড পদার্থ, আর এটা গ্যাস। সলিড মানে কঠিন পদার্থ, কার্বন, এবং হচ্ছে গ্যাস। দেখো, এগুলোর ধর্মের সাথে ধর্মটা কখনো মিল হবে? কখনোই মিল না। তার মানে এটা গ্যাসীয় অবস্থায় ছিল, আর এটা লিকুইড ছিল তরল। তাহলে অণু কোনটা হবে? দেখো তোমার একটা জিনিস, এখানে তুমি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যদি পরমাণু হয়, তাহলে এখানে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু হবে না? তাহলে দেখো তো, যৌগিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা, এইটা তোমার কি হবে? অণু হবে। ক্লিয়ার? অণুর স্থান কই? অণুর স্থান সেটা হোক মৌল, হোক যৌগ, তার সামনে। মানে তোমার কোথায়? এইটা হলো অণু। অণু, এই যে এখানে এক অণু আছে, এখানে এক অণু আছে, এর সামনে এক অণু আছে, এর সামনে এক অণু আছে। তার মানে অণুর স্থান, অণুর স্থান মৌল অথবা যৌগের সামনে। পরমাণু কাকে বলে? ক্লিয়ার? অণু কাকে বলে? ক্লিয়ার? এখন
তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু। ক্লিয়ার? পারবা? অণু পরমাণুর মধ্যে পার্থক্য আসলে ভাড়ায় গেল। কিভাবে ভাড়াইবা? দেখো, অণু আর পরমাণুর মধ্যে তোমরা সংজ্ঞাটা আগে দিবা। পরমাণু কাকে বলে এটা লিখে ফেলবা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় কি? পরমাণু। আর অণু যৌগিক পদার্থের, এই যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। পরমাণুর স্থান কোথায়? মৌলের হচ্ছে নিচে হবে, পরমাণুর স্থান মৌলের হচ্ছে নিচে হবে। আবার কি হবে? এখানে অণু, অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা যদি হয় তাহলে অণুর স্থান হবে মৌল অথবা যৌগের সামনে। ওকে, এখন এখানে দেখো অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণুর স্বাধীন সত্তা নেই। ঠিক আছে, দেখো অণু তুমি ইচ্ছে করে যে কোনো জায়গায় বসাইতে পারো। অণু সবসময় সামনে বসতে আছে, ইচ্ছে দ্বারা সংখ্যা অনুসরণ করে সমতা বলতেছি আমরা। অণু স্বাধীন সত্তা আছে কিন্তু পরমাণুর স্বাধীন সত্তা নেই। এটা হলো আমাদের অণু এবং পরমাণুর ম্যাটার। ওকে, আমাদের ক্লিয়ার হিসাব এটা আমরা এখন পারবো। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যেটা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বইতে যেটা দেওয়া আছে পারমাণবিক সংখ্যা, এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। এটা আমরা ক্লিয়ার করবো। অণু পরমাণু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা যেটা করবো সেইটা হলো আমাদের কি বলতো পারমাণবিক সংখ্যা। এবার আমরা ক্লিয়ার করব পারমাণবিক সংখ্যা, বা এই পারমাণবিক সংখ্যার আরেকটা নাম আছে, বা এটার নাম হচ্ছে এবারে কি, এইটা হলো আমাদের প্রোটন সংখ্যা। আরে বাবা, প্রোটন সংখ্যাটা কি? স্টুডেন্ট আপসেট খেয়ে যায়, এর প্রোটন সংখ্যাটা কি বা এটা কাকে বলে, এটা এখন একটু আমরা ক্লিয়ার করবো। আমরা যখন বইতে একটা চিত্র দেখছিলাম, এই যে একটা চিত্র, কেমন ছিল চিত্রটা? চিত্রটা ছিল কিন্তু এমন একটা চিত্র। ওকে, এর ভিতরে একটা এরকম ব্ল্যাক কালার একটা ছিল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে বলি আমরা নিউক্লিয়াস। এই জায়গাটাকে কি বলি? নিউক্লিয়াস। মনে রাখবা, এটাকে যদি আমি একটু এইভাবে দিয়ে রাখলাম, ওই যে, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে কি? নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা এটা কি? এটা হইল, এটাকে বলা হয় কক্ষপথ। এটা কক্ষপথ, যেখানে আমাদের কি থাকে? এইখানে আমাদের কি থাকে বলতো? এইগুলোতে আমাদের ইলেকট্রন থাকে। তো এইটা আমাদের কি হবে? এইটা হবে আমাদের ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্লাস একটা আধান থাকবে, যেটাই আমাদের কি? প্রোটন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যাটাই হলো আমাদের কি? পারমাণবিক সংখ্যা। তাহলে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় কি? আমাদের পারমাণবিক সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো যে পারমাণবিক সংখ্যা কাকে বলে? আর স্থান কোথায়? এই যে দেখো, কোন জায়গায় আছো? নিউক্লিয়াসের ভিতরে না? তাহলে আমরা কি বলতে পারি? প্রোটন কই থাকে? নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। এই প্রোটন সংখ্যাটাই হলো আমাদের কি? পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? তাহলে আমরা বলতে পারি কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত, নিউক্লিয়াসে উপস্থিত কি সংখ্যাকে? এই প্রোটন সংখ্যাকে বলবো আমরা কি? পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? 2 নাম্বার, প্রোটন ধনাত্মক চার্জ হয়, প্রোটন ধনাত্মক চার্জ সম্পূর্ণ। প্রোটনের চার্জটা কি তোমরা জানতে চাচ্ছ? +1.60 গুণন 10⁻⁻90 কুলম্ব। এইটা হলো আমাদের প্রোটনের চার্জ। এটা হচ্ছে প্রোটনের চার্জ। 4 নাম্বার, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। প্রোটনের জনককে, প্রোটনের জনক হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে প্রোটনের জনককে বিজ্ঞানী রাদারফোর্ড। আর প্রোটন
চার্জ হচ্ছে 1.60 গুণ 10⁻19 কুলম্ব। এটা প্রোটন এর হচ্ছে চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে প্রোটন কাকে বলে? তোমাদের ক্লিয়ার। প্রোটন কোথায় থাকবে? আর নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা ফাঁকা, ঠিক আছে? এবং এর মধ্যে যদি প্রোটনই অবস্থান হবে, সে কি কাউকে কিছু দিতে পারবে না? দিতে পারবে। কে থাকতে পারে? নিউটনও থাকতে পারে। প্রোটনের যেখানে থাকে নিউটনের সেখানে থাকে। তাহলে দেখো, প্রোটন যেখানে থাকবে নিউটনের সেখানে থাকবে। তাহলে প্রোটনের অবস্থান এবং নিউটনের অবস্থান নিউক্লিয়াসের ভিতরে, এটা যেন মনে থাকে। তাহলে আমাদের অণু, পারমাণবিক এবং পারমাণবিক সংখ্যা বলতে, আমি আবার বলতেছি পারমাণবিক সংখ্যা কাকে বলে? এই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। একটু যদি তোমাদেরকে দেখাইতে চাই, যেমন বইতে তোমাদের দেওয়া আছে হাইড্রোজেন, তারপর দেওয়া আছে তোমাদের হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম। তাহলে এইখানে আমাদের প্রোটন সংখ্যা কোনটা হবে? সব সময় মনে রাখবা, প্রোটন সংখ্যা সবসময় কোথায় থাকে? নিচে থাকে। 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। প্রোটন সংখ্যাটা সব সময় নিচে থাকবে। এটা হলো প্রোটন সংখ্যা। কেমন? যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম কত? 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। এই যে সব সময় নিচে থাকবে। এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা? প্রোটন। আর একটা কথা বলে রাখি তোমাদের, একটা মৌলের যে কয়টি প্রোটন থাকবে, ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকবে। কারণ আমাদের প্রোটন সংখ্যা দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হয়। ওকে, আচ্ছা। এখন যদি আমরা চলে যাই ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। এবার আমরা কি জানবো? ভর সংখ্যা, অ্যাটমিক মাস। ঠিক আছে? ভর সংখ্যা। ভর সংখ্যা কোনটা? এটা বলার আগে আমরা লিখে ফেলি কিছু। লিখে ফেলবো যে আমরা ভর সংখ্যা সমান জানি প্রোটন প্লাস নিউটন। ওকে, প্রোটন প্লাস নিউটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা দেখো তো কি আকারে আছে, এখানে যোগ করেছি না আমরা। আমরা বলতে পারি যে কোন মৌলের, ঠিক আছে, প্রোটন ও নিউটন সংখ্যার যোগফলকে আমরা বলতে পারি ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে প্রোটন প্লাস কি সংখ্যা? নিউটন সংখ্যা, যে যোগফলটা, সেটাই আমাদের কি? ভর সংখ্যা। ডান। এখানে দেখতে পাচ্ছ, এখানে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার, এটা আমার বিশ্বাস 27 হবে। অ্যালুমিনিয়াম 27। তাহলে এখানে দেখো, হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 4, লিথিয়াম হচ্ছে 7, বেরিলিয়াম হচ্ছে আমাদের 9। ঠিক আছে? এইখানে দেখো তুমি, আমাদের ভর সংখ্যা প্রোটন আর নিউটন, আর তাহলে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফলকে আমরা বলতে পারি ভর সংখ্যা। ভর সংখ্যা, এজন্য মনে থাকে। এই ভর সংখ্যা দিয়ে তোমাদের ছোট ছোট অধ্যায়ে কিছু গাণিতিক আছে। তোমাদের বইতে যদি দেখাইতে চাই যে স্যার এগুলা, যেমন আমার কাছে যে বইটা আছে, এই বইটা যদি তোমাদেরকে দেখাইতে চাই, এইখানে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রি 62 পৃষ্ঠায়। এই পর্যায় সারণী থেকে তোমরা 30টি মৌল পড়ে নিবা এই জায়গায়। তাহলেই তোমাদের এইটের যে কয়টা মৌল আসে তার থেকে বেশি পরিমাণ মৌল তোমরা প্রোটন সংখ্যা জানতে পারবা এখান থেকে। কোনো বিষয় না, ঠিক আছে? আর তোমাদের বইতে যেটা দিয়ে রাখছে, এই যে বইতে যেটা দিয়ে রাখছে, এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 57। এই জায়গায় প্রচুর ম্যাথ আছে, ম্যাথ গুলো কমপ্লিট করতে পারবা এই সূত্র দিয়ে। আমি এই সূত্রটাকে একটু ব্যাখ্যা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইখানে আমাদের বলা হয়েছে ভর সংখ্যা সমান প্রোটন যোগ যদি নিউটন হয়, তাহলে এখানে আমাদের যদি আমাদের নিউটন সংখ্যা বের করতে বলে, এটা 1 নম্বর সূত্র। 2 নাম্বার হবে যদি আমাদেরকে নিউটন বের করতে বলে। নিউটন সংখ্যা সমান আমরা জানি, তখন হবে ভর সংখ্যা মাইনাস কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এটা হবে আমাদের 2 নাম্বারে সূত্র। কেন? নিউটন বের করতে বলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা মাইনাস করে দিব, তাহলে সেটা আমরা কমপ্লিটলি করতে পারি। যেমন জেড একটা, মনে করো
মৌল। এই জেড মৌলের ক্ষেত্রে আমাদের যেটা দিয়ে রাখলো, এই জায়গায় দিয়ে রাখলো 24, এই জায়গায় দিয়ে রাখলো 12। তার মানে এই জেড মৌলটার ক্ষেত্রে তার প্রোটন কত? তার প্রোটন সংখ্যা হচ্ছে 12। তার ভর সংখ্যাটা কত? তার ভর সংখ্যা হচ্ছে 24। তাহলে এখানে নিউটন কত হবে? তাহলে নিউটন সংখ্যা কত হবে এটা পরে, আগে আমরা দেখতে চাই এর ইলেকট্রন সংখ্যা কত। আমি তোমাদের কি বলছি, যে কয়টি প্রোটন সেই কয়টি কি হবে, সেই কয়টি আমাদের কি হবে, সেই কয়টি আমাদের ইলেকট্রন হবে। তাই ইলেকট্রন কতটি আছে? 12টি। এই জায়গায় আমাদের নিউটন কত হবে? নিউটন বের করতে গেলে আমাদের নিউটন সংখ্যার যে হিসাবটা হবে, তুমি দেখো নিউটন সংখ্যা সমান জানি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আমাদের ভর সংখ্যা কত? 24 মাইনাস আমাদের প্রোটন সংখ্যা কত? 12। তুমি ক্যালকুলেশন করলে এখানে কত পাচ্ছ? 12। তাহলে এখানে 12টা নিউটন আছে, 12টা ইলেকট্রন আছে, 12টা প্রোটন আছে। ইজি তো, এমন কোনো প্যাটার্ন না, পারবা তো এগুলো। এখন যদি তোমাদেরকে কোনো ম্যাথ করা হয়, তাহলে ম্যাথও কমপ্লিট করতে পারবে এখান থেকে, এটা দিয়ে। খুব ইজি একটা প্রশ্ন, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার ব্যাখ্যা। ভর সংখ্যা কাকে বলে? আমি আবার বলে দিচ্ছি, প্রোটন ও নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। বলে দিলাম, সব কমপ্লিট করে দিলাম তোমাদের। এখন এইখানে তোমাদের একটা এমসিকিউ জানা দরকার। এমসিকিউ, সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। কার ভর? ইলেকট্রনের ভর সংখ্যা। একটু মনে রাখবেন, 9.11 গুণন 10⁻³ কেজি। এটা হচ্ছে আমাদের কেজিতে। যদি গ্রামে হয় তাহলে হবে 9.11 গুণন 10⁻28 গ্রাম। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। ইলেকট্রনের চার্জ যেটা আছে সেটা সবসময় ঋণাত্মক হবে। ইলেকট্রন সবসময় ঋণাত্মক চার্জ, প্রোটন সবসময় ধনাত্মক চার্জ, এটা যদি মনে থাকে। আর নিউটন তো নিরপেক্ষ, তার কোনো চার্জ নেই, সে নিরপেক্ষ। তাহলে তোমাদের এটা ক্লিয়ার, সবসময় ক্লিয়ার। এখন আমরা চলে যাব আইসোটোপে। এগুলা একটু যদি বোর্ড বইয়ের পাশাপাশি আমাদের লেকচার গুলো যদি একটু ভালো করে তোমরা দেখো, তাহলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আইসোটোপ, আইসোটোপ, ও আইসোটোপটা কি? আইসোটোপ বলার আগে তোমাদের এক্সাম্পল আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করবো, তারপর আমি তোমাদের এটা নিয়ে ব্যাখ্যা করবো। দেখো, আইসোটোপ মনে রাখবা, এখানে একটু ব্যাখ্যা করি। এই জায়গায় হাইড্রোজেন, হাইড্রোজেনের আইসোটোপ 7টি। হাইড্রোজেন আইসোটোপ কয়টি? 7টি। সেগুলো এখন কি কি এটা একটু আমরা দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমি কি বলছি, আমাদের প্রোটন সংখ্যা কত থাকবে? নিচে থাকবে। তাহলে 1, 1। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আমরা কত জানি? অন জানি। হাইড্রোজেনের ভর সংখ্যা কত? অন। তাহলে 2, 3, 4, 5, 6, 7। এই 7টি হচ্ছে আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। এখন হাইড্রোজেনের আইসোটোপ যদি এখানে 7টি হয়, এইখানে যদি একটি ব্যাখ্যা করতে চাই, নিচের দিকে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো কি? প্রোটন সংখ্যা। মানে এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে প্রোটন। এগুলো আমার কি সংখ্যা? প্রোটন সংখ্যা।
আর এর উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের কি সংখ্যা? এগুলো আমাদের ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা দেখো কি দেখতে একই? কখনোই কিন্তু না। আমাদের এই যে আইসোটোপ, টোপ পথে হচ্ছে আমাদের কি প্রোটন, প্রোটন কি হবে? একই হবে। টোপ পথে প্রোটন, প্রোটন একই হবে। তাহলে প্রোটন সংখ্যা দেখো তো একই কিনা? এই যে নিচেরগুলা সবগুলা কিন্তু প্রোটন সংখ্যা কি? প্রোটন একই। ওকে, একই। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা কি? এগুলো আমাদের ভর সংখ্যা। এগুলো হচ্ছে কি? ভর সংখ্যা। ভর সংখ্যাটা কি হবে? ভিন্ন। তাহলে এখানে নিউটন সংখ্যা কত হবে? তোমার নিউটন সংখ্যা সূত্র কি মনে আছে? 1 থেকে 1 বাদ দিলে আমরা এখানে কত পাবো? 0 নিউটন। এখানে বাদ দিলে আমরা কত পাবো? 1 নিউটন। এখানে বাদ দিলে আমরা 2 নিউটন। এখানে বাদ দিলে আমরা 3 নিউটন। এখানে বাদ দিলে আমরা 4 নিউটন। আর এখানে আমরা কত পাবো? 5 নিউটন। এখানে আমাদের 6 নিউটন। তাহলে এইখানে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো কি সংখ্যা? নিউটন সংখ্যা দেখো তো ভিন্ন না? তাহলে নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে এখানে আমাদের আচ্ছা নিউটন সংখ্যা ওকে ডান এই পাশে একটু লিখে ফেলি। এগুলো নিউটন সংখ্যা ভিন্ন। এখন যদি তুমি আইসোটোপের ব্যাখ্যাটা করতে চাও তাহলে তুমি পারবা। তাহলে কিভাবে বলতে পারো? যে বলতে পারি যে সকল মৌলের, ঠিক আছে, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা কি হবে? ভিন্ন। এবং তাদের প্রোটন সংখ্যা একই। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। এখন এইখানে আমাদের 2 নম্বরে যেটা জানতে হবে, বুঝতে পারছো কি? আর এইখানে আমাদের প্রকৃতিতে, প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটোপ, প্রকৃতিতে হাইড্রোজেন আইসোটোপ পাওয়া গেছে কতটি? পাওয়া যায় 3টি। সেই 3টি কি কি? সেই 3টি হলো আমাদের প্রথম 3টা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন 1 1 1, এটা এটা হচ্ছে 1 2 3। এগুলাকে আবার নতুন করে তারা একটা করে নাম দিয়ে রেখেছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে সেগুলোর সংক্ষেপ কেমন হবে? তাহলে এই ক্ষেত্রে বা এইভাবে লিখতে পারি আমরা যে এটা হলো প্রোটিয়াম, এটা হলো ডিউটেরিয়াম, আর এটা হলো ট্রিটিয়াম। ওকে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই প্রকৃতিতে হাইড্রোজেন আইসোটোপ কয়টি? 3টি পাওয়া গেছে। একটা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন এই ডিউটেরিয়াম থেকে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে D2O। জানি না দেখতে পাচ্ছ কিনা এটা। ওকে, দেখতে পাচ্ছ? এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো D2O। এটা হচ্ছে আমাদের ভারী পানির সংকেত। এটা হলো ভারী পানির সংকেত। আর এখানে যদি দেওয়া যায় T3O, এখান থেকে যেটা পাবো সেটা হলো আমার T3O। ঠিক আছে, তাহলে এটা হলো অতি ভারী পানি। এটা হচ্ছে অতি ভারী পানি। আর এই জায়গায় যেটা পাবো আমরা সেটা হলো H2O। শুধু এটা আমরা জানি পানি। তাহলে পানির সঙ্গে হাইড্রোজেন ডাইমোনোক্সাইড, ভারী পানির সংকেত কি? D2O, অতি ভারী পানির সংকেত হচ্ছে T3O। এখন এই 7টার মধ্যে যদি আমাদের 3টা যদি প্রকৃতিতে পাওয়া যায় তাহলে বাকি থাকে আমাদের কয়টা? বাকি থাকে কিন্তু আমাদের কয়টা? 4টা। এই 4টা, এই 4টা কইতে পাওয়া গেল? এই 4টা কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। এগুলো হচ্ছে কৃত্রিম আইসোটোপ। কৃত্রিম
মানে কৃত্রিম মানে স্যার কি বোঝায়? এগুলো ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এগুলো কই তৈরি হয়েছে বলতো? এগুলো গবেষণাগারে। গবেষণাগারে। তোমার এমসিকিউ করতে পারে হাইড্রোজেন আইসোটোপ 7টি, প্রকৃতিতে পাওয়া গেছে কতটি? 3টি, এবং কৃত্রিম আইসোটোপ কয়টি হাইড্রোজেনের? 4টি। তাহলে কয়টি কৃত্রিম আইসোটোপ? কয়টি? 4টি। আইসোটোপ কাকে বলে আমি তো মনে করছি ক্লিয়ার এখন তোমাদের। আইসোটোপ যে সকল মৌলের কি হবে? প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলে? আইসোটোপ বলে। আইসোটোপ ক্লিয়ার, নামে ক্লিয়ার। 2 নাম্বার আইসোবার। আইসোবার সংখ্যা বলি, এটা তোমাদের যদি আসে কখনো বই ঝরা আছে নাকি, বা কেমন রাখবো ভর সংখ্যা, এটার জন্য ভর সংখ্যা একই, ঠিক আছে, এবং প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলে। যে সকল মৌলের ভর সংখ্যা একই, প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলে? আইসোবার। 3 নাম্বার আইসোটোন। আইসোটোন এর ক্ষেত্রে কি হবে? টোন মানে কি? নিউটন। বার মানে কি? ভর সংখ্যা। আর নিউটন, টন লাগে নিউটন, নিউটন সংখ্যা একই, নিউটন সংখ্যা একই। তাহলে ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোন বলে। একটু মনে রাখি এগুলো। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। টোপ মানে প্রোটন একই, বার মানে ভর সংখ্যা একই, টোন মানে নিউটন সংখ্যা একই, বাকিগুলো ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ, আইসোবার, আইসোটোন। পারবা এগুলো দেখে। এবং তোমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে গভর্ন নম্বরের প্রশ্ন নিতে পারে, স্যার চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, স্যার কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, এটা আমরা কিভাবে করবো? আরে বাপ, এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো একটু বুঝে করতে হবে। আমি তোমাদের লেকচার 2-তে তোমাদের আইসোটোপের কৃষি ক্ষেত্রে ব্যবহার এবং চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহারটা নিয়ে আলোচনা করবো। তারপর লেকচার 3-তে আমি তোমাদের আলোচনা করবো অধ্যায়ের সব থেকে হট টপিক, এটা হচ্ছে পরমাণুর স্থিতিশীলতা, মানে মৌলের স্থিতিশীলতা, যেটা তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি আজকে যে লেকচারটা দিলাম এটা হচ্ছে লেকচার 1। লেকচার 1 পরমাণুর গঠন। ওকে, দেখা হবে তোমাদের লেকচার 2-তে। সেখানে আমি তোমাদের আইসোটোপের ব্যবহার কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।